আপনারা রয়েছেন চ্যানেল 24 এর পর্দায়। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপ্রেসে। সাথে রয়েছে আমি রহমান রাশেদ। রাজধানীর বিমানবন্দর এলাকার ডিএল ফিলিং স্টেশন থেকে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় 3 দিনেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ডিবি প্রধান বলছেন অভিযান ও তদন্ত দুটোই চলমান রয়েছে। তিনি জানিয়েছেন শিগগিরই অপরাধীরা গ্রেপ্তার হবে। রাজধানীর বিমানবন্দর সড়কে অস্ত্র ঠেকিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ছিনতাইয়ের 3 দিন পার হতে চললেও অধরা অপরাধীরা। ব্যস্ততম সড়কে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও চিহ্নিত করা যায়নি ছিনতাইকারী চক্রটিকে। পাম্প কর্তৃপক্ষের ধারণা, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার রুট ও তথ্য পূর্ব পরিকল্পিতভাবেই সংগ্রহ করেছিল চক্রটি। পরিকল্পনা ছাড়া তো এটা হবে না। একদিন 2 দিনের ওয়াচ বা রেকিং এইটা তো হবে না। ওরা দীর্ঘদিন ধরেই প্ল্যান করতেছে, মেনকে ফলো করতেছে, গাড়ি ফলো করতেছে। সম্ভবত অর্থনৈতিক ধাক্কা তো পুরাটাই। বড় ধাক্কাটা হবে বৃহস্পতিবারে, যখন আমি পর্যাপ্ত তেল উঠাইতে পারবো না। 3 দিনের তেল উঠিয়ে রাখতে হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, ছিনতাইকারীদের ধরতে একাধিক টিম কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার পাওয়ার সুযোগ নেই। বলবো এটা প্রাথমিক পর্যায়ে আছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটি নিয়ে আমরা কাজ করতেছি। যেহেতু এখনো আমরা আসামি গ্রেপ্তার করতে পারিনি, আমরা ওই পর্যায়ে যাচ্ছি না। আমি শুধু এটুকু বলবো যে আপনাদের সার্বিক সহযোগিতা পেলে ইনশাল্লাহ ডিএমপিতে কোনো ঘটনায় কোনো অপরাধী পার পায়নি, আমরা তাদেরকে কোনো ছাড় দেবো না। ভুক্তভোগীরা বলছেন, প্রকাশ্যে দিবালোকে এমন অপরাধের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে বাড়বে নিরাপত্তা ঝুঁকি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বিকেলে তাঁদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এর আগে গতকাল ঢাকায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ। বৈঠকে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ঢাকার অবস্থান তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর মধ্যে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এমচের প্রতিনিধি দল এবং বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন সচিবালয় বৈঠকে এমচেমের প্রতিনিধিরা নতুন কমিটি দায়িত্ব নেওয়ার বিষয়টিকে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। এদিন বৈঠকে ডিজিটাল আর্থিক সেবা এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানান ভিসার প্রেসিডেন্ট। বাংলাদেশে প্রযুক্তি ডেভেলপমেন্ট বা গ্লোবাল সার্ভিস সেন্টারের স্থাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি মেট্রো রেল, টোল প্লাজা এবং এক্সপ্রেসওয়েতে ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে। অন্য প্রসঙ্গ, বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল ফের চালু করতে বেসরকারি 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজিএমসির সঙ্গে প্রাণ আরএফএল গ্রুপ এবং হ্যামকো গ্রুপের সাথে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় দীর্ঘদিন বন্ধ থাকা 3টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় ফের চালু হবে। ফলে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি সহ বিনিয়োগ হবে 619 কোটি টাকা। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জে জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ, আর প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। আদিবাসী নামে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের স্বীকৃতি দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। রাজধানীতে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এমন শঙ্কার কথা জানালেন বিশিষ্টজনরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আদিবাসী কেন্দ্রিক সমস্যা বিদেশিদের ষড়যন্ত্র। আদিবাসীদের স্বীকৃতির বিষয়ে আলোচনা করতেই সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের এই আয়োজন।
এতে বক্তারা বলেন, আওয়ামী সরকারের সময় কিছু চুক্তির কারণে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সাধারণ মানুষের। যে কোনো জটিল পরিস্থিতি সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। ওদেরকে আদিবাসী স্বীকৃতি দেয়া মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপরে আপনি আপনার রাষ্ট্রের অধিকার হারাবেন। এবং এই জিনিসগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলোর সাথে প্রপারলি কমিউনিকেশন করা প্রয়োজন। জনগণকে বুঝতে হলে অভিবাসীর চোখে না দেখে নাগরিকের ভিত্তিতে দেখতে হবে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আর সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের কাছে সবাই সমান। কারো কোনো পাতানো ফাদানো কোনো বয়ানে পা দিতে আমরা চাই না। বাংলাদেশের জনমিতিকে বুঝতে চাইলে পরে অভিবাসীদের চশমা দিয়ে কিন্তু এই জনমিতিকে দেখা যাবে না। রাষ্ট্রের কাছে সকলেই সমান, এইটা আমাদের সংবিধানে বলা থাকলেও প্র্যাকটিসে গিয়ে দেখা যাচ্ছে আমরা এই জিনিসটাকে সেইভাবে মেনটেন করছি না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদিবাসী প্রসঙ্গে জাতিসংঘ সনদ ও ILO এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। The United Nations Declaration on the Rights of Indigenous People এই চার্টারটা যদি কোনো দেশ স্বাক্ষর করতো না, আমরা বাংলাদেশ হিসেবে ভোটদানে বিরত ছিলাম। ইনফ্লুয়েন্সিয়াল কিছু রাষ্ট্র সেখানে ভোটদানে বিরোধিতা করেছে এবং বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে এই চার্টারটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তার জবাব হচ্ছে প্রযোজ্য নয়, আমরা এটার পার্ট নই। পার্বত্য চট্টগ্রামে আদিবাসী কেন্দ্রিক সমস্যা বিদেশিদের ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সেটা বিভিন্ন আন্তর্জাতিক মহল তাদের বিভিন্ন স্বার্থে তারা সেই ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। সন্তানকে বিদেশ পাঠাতে ঋণ করেছিলেন বাবা মা। স্বপ্ন ছিল ছেলে আয় করবে, শোধ হবে, ধার ঘুরবে সংসারের চাকা। কিন্তু তার আগেই সৌদির মাটিতে থমকে গেছে 16 যুবকের জীবন। স্বজন হারানোর শোকের পাশেই এখন পড়ে আছে বকেয়া কিস্তি আর সুদের যত হিসাব। তাই প্রশ্ন থেকে যাচ্ছে যে এই পরিবারগুলোর আগামী দিন চলবে কি করে। যাদের ঘিরে সংসারের অভাব ঘোচানোর স্বপ্ন দেখছিলেন, তারাই আজ না ফেরার ঠিকানায়। নওগাঁর গন্ডগোহালি গ্রামের ময়নার আর্তনাদ তাই থামছেই না। বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে 4 লাখ টাকা ঋণ নিয়ে বড় ছেলে মোহনকে একদিন পাঠিয়েছিলেন সৌদি আরব। একসময় ছোট ছেলে সুমনকেও পাঠান সেখানেই। এর মাঝেই সুদাসলে দাঁড়িয়েছে প্রায় 8 লাখ টাকার দায়। সেসব শোধ করার আগেই আজ সন্তান হারা মা। ঋণ করে বাবা দিয়ে হটাছি, সম্পত্তিটা তুলিছি, ম্যানচক থেকে জমির উপর লিছি বাবা লিয়ে 4 লাখ, আর সুদ হয়ে গেছে 8 লাখ। একই গ্রামের কৃষক সাইদুর রহমানও 7 বছর আগে 5 লাখ টাকা ঋণ নিয়ে ছেলে রুবেলকে পাঠান মরুর দেশে। সৌদি আরবের কারখানায় আগুনে পুড়ে তার ছেলেও এখন পরপারে। 1 বিঘা মাটি 40,000 50,000 টাকা নিয়ে 10,000 12,000 টাকা লাভ দেওয়া লেগেছে বছরে। এইভাবে টাকা নেওয়া ছিল মোটামুটি 4-5 লাখ টাকা। এই টাকা দিতে দিতে কিছু টাকা আগুলো বাকি আছে জমির টাকা। সৌদিতে সোফা কারখানায় প্রাণ হারানো পরিবারগুলোর গল্প অনেকটা এমনই। স্বজন নেই, কিন্তু বিদেশ যাত্রার খরচ জোগাতে যে ধার দেনা তা এখনো রয়ে গেছে হিসাবের খাতায়। আমরা ধরালে 10 লক্ষ টাকা হয়তো করেছে, কোটাটা গেল 10 লক্ষ টাকা সুদ করতে তাদের জীবনই শেষ। ঋণ কিভাবে পরিশোধ করবে এখন? বাপও মনে করো পুঙ্গু, ওই ভাইয়েরও 1 চোখ নেই, তাই তো ছোট বাচ্চা, তাইও পুঙ্গু। স্থানীয়রা বলছেন, এই অঞ্চলে সাধারণত নিম্ন আয়ের মানুষের বসবাস। সেই সুযোগে পকেট কাটে সুদ কারবারিরা। সবাই টাকা সুদের উপর নিছে, আবার কিস্তির টাকা তুলিছে। তারা গরিব ফ্যামিলি কেউ সচ্ছল না, এমনকি চক্রবৃদ্ধি সুদও তারা আদায় করে। এতে দরিদ্র লোকগুলার যে আশায় তারা বিদেশ যায়, লাভবান খুব কমে হতে পারে। সুদ টানতে টানতে তাদের জীবন অধিকাংশ সময় কেটে যায়। প্রবাসীদের পাঠানো টাকায় সচল থাকে অর্থনীতির চাকা, কিন্তু তাদের ঋণ নির্ভরতা কমানোর উপায় জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ। ম্যানপাওয়ার যাওয়ার বিষয়ে এই বিষয়গুলো আমি আসলে অজ্ঞ। যাওয়ার পরে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় বা চিকিৎসা সেবা নিতে চায় বা আপনার লাশ নিয়ে আসতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা তাদের সহায়তা প্রদান করে থাকি। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুনে নিভে যায় 16 বাংলাদেশির প্রাণ। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।
চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন অন্তত 18 জন। পুলিশ জানিয়েছে নোয়াখালী থেকে যশোর যাচ্ছিল আল আরাফা পরিবহনের একটি বাস চাঁদপুর কুমিল্লা মহাসড়কের বানিয়াচো এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় এই যানবাহন দুটি। ঘটনাস্থলে মারা যান 3 জন। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গৃহযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই অপরাধে আসাদের ভাই মাহের আল আসাদেরও মৃত্যুর আদেশ দেওয়া হয়েছে। 2011 সালে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলন দমনে নির্বিচারে হত্যা, গ্রেপ্তার এবং নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। 2000 সালে মাত্র 34 বছর বয়সে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। বাবা হাফেজ আল আসাদের কাছ থেকে ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পান তিনি। শুরুতে তরুণ সংস্কারক হিসেবে পরিচিতি পেলেও ধীরে বাড়তে থাকে তার সরকারের বিরুদ্ধে অসন্তোষ। 2011 সাল থেকে গণ আন্দোলন দমনে কঠোর হয় বাশারের নিরাপত্তা বাহিনী। পাইকারি হারে বেসামরিক নাগরিকদের গ্রেপ্তার, নির্যাতন ও হত্যা শুরু হয়। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক অভিযানে মাত্র 11 দিনের মধ্যে পতন হয় আসাদ সরকারের। সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান বাশার। দেশে শুরু হয় বিচার। মঙ্গলবার এলো ঐতিহাসিক রায়। একাধিক ব্যক্তি ও শিশুকে পরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার ও মানবতা বিরোধী অপরাধের দায়ে বাশার আল আসাদকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। একই অপরাধে তার ভাই মাহের আল আসাদ ও চাচাতো ভাই আতেফ নাজিবেরও মৃত্যুর রায় দেওয়া হয়েছে। বাশার ও মাহিল পলাতক থাকলেও আতেফ কারাগারে আছেন। এই বিচারে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানিয়েছে আদালত। রাশিয়ার কাছে আসাদকে ফেরত চেয়েছে সিরিয়ার বর্তমান সরকার, যদিও সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে মস্কো। ঋতু সাহা, চ্যানেল 24। দেশের বাইরে আরো খবর। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 164 জনে, আহত 5 শতাধিক। 7.4 মাত্রার এই ভূমিকম্পে বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে বহু ভবন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ধ্বংসস্তূপে চলছে নিখোঁজ স্বজনের অনুসন্ধান। ভেঙে পড়া বাড়িঘরের সামনে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা মানুষের। এর মাঝেই উদ্ধার কাজে মরিয়া চেষ্টা কর্মীদের। শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড পশ্চিম কলম্বিয়ার বেশ কয়েকটি শহর। 7.4 মাত্রার ভূকম্পনে বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পেরেইরা, কালি, কুইবদো, মানিজালেস ও আর্মেনিয়ায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভারী যন্ত্রে চলছে ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক সেবা বিভাগের হিসাবে 21 শতাব্দীতে দেশটিতে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এরপর 21টি আফটার শক রেকর্ড করা হয়েছে। আশঙ্কা রয়েছে আরও কম্পনের। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রভাব পড়েছে বিমান চলাচলেও। পশ্চিমাঞ্চলের পেরেইরা, মানিজালেস, কুইবদো, আর্মেনিয়া, কার্তাগো ও বুয়েনা ভেন্তুরা সহ কয়েকটি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কার্যক্রম। রাজধানী বোগোটার এলদোরাদো বিমানবন্দরে বাতিল ও বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট। কম্পনটি আরও 5 সেকেন্ড স্থায়ী হলে হয়তো কিছুই অবশিষ্ট থাকতো না। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কালি শহরে। পরিস্থিতি সামাল দিতে কালিতে সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত জারি করা হয় কারফিউ। লুটপাটের শঙ্কায় সড়কে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনা সদস্যদের। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই এমন বড় দুর্যোগের মুখোমুখি আবেলার্দো দে লা এসপ্রিয়েয়ার সরকার। নির্দেশ দিয়েছেন জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার। এই দুর্যোগে পাশে থাকার কথা জানিয়েছে প্রতিবেশী ভেনেজুয়েলা। মানবিক সহায়তা ও সিমন বলিভার ব্রিগেডের উদ্ধারকর্মী পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।